আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আল্লাহর মালে পরিণত হয়ে গেছে। আল্লাহর মাল তো আপনারা বুঝেন, দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বী নেই, কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই। একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন, ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি। আবার কখনো দেখা গেল যে এই দুনিয়াতে কারো প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, খুব অসুস্থ হয়ে পড়ে, আর বাঁচার আশা থাকে না, তখনও তাকে আমরা আল্লাহর মাল বলি। আর কখনো কখনো দেখা গেল যে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন আমরা বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের যে কী সম্পর্ক, সেটা নিয়ে কিছু বলার আগে সবার আগে যেটা বলে নেই, বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক দল আছেন, তিনটি রাজনৈতিক দল যারা খুবই আত্মবিশ্বাসী: বিএনপি, জামাত, এনসিপি। আবার উল্টে দিই, জামাত, এনসিপি, বিএনপি, অথবা এনসিপি, বিএনপি, জামাত। এর কারণ হলো এই তিনটি দলই ক্ষমতায় থাকার ব্যাপারে আর ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্তমান সময়টিকে নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি ফেভারেবল, এরকম একটা ফেভারেবল সময়কে তারা মনে করছে। বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা মনে করছেন যে ক্ষমতা আসা দরকার, সিংহাসন পাওয়া দরকার, মন্ত্রী পরিষদ গঠন করা দরকার, সংসদে আধিপত্য দরকার। কিন্তু বিএনপি যারা পথ ঘাট মাঠ দখল করে আছে, লক্ষ লক্ষ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ, তাদের বক্তব্য হলো যে এইভাবেই ভালো, বরং তারেক রহমান সাহেব আসলে আমরা এইভাবে আসলে করতে পারবো না। এলাকাতে এমপি সাহেবের লোকজন, তার পরিবারের পরিজন, তার ক্যাডার, তারা প্রভাব বিস্তার করবে। তারপর যদি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করে এই চাঁদাবাজদের দমন করার জন্য, তাহলে তো ডলা খাবো আমরা সবার আগে। তো এই কথা স্মরণ করে যারা এই মুহূর্তে পথ ঘাট মাঠ, তারপরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ময়লার ভাগাড় যা কিছু দখল করে রেখেছেন, তারা মনে করছেন এই তো বেশ আছি, যাক না, এইভাবে কিছুদিন চলুক, যতদিন ইচ্ছা ততদিন চলুক। আবার যদি খারাপ সময় আসে আবার ভারতের পালিয়ে যাব, ভুটানে পালিয়ে যাব, নেপালে পালিয়ে যাব, সেই আওয়ামী লীগের মতো। টাকা থাকলে তো আসলে পৃথিবীর যে কোনো জায়গায় স্বর্গোদ্যান হতে পারে। টাকা থাকলে আপনি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে যেতে পারেন। টাকা থাকাটাই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দুর্নীতিবাজরা মোটামুটি বুঝেই গেছে সেই 1991 থেকে এ পর্যন্ত। এরশাদের সময় দুর্নীতিবাজরা ধরা খেয়েছেন, কিন্তু 91 থেকে আজ অবধি যে সকল একেবারে লিস্টেড দুর্নীতিবাজ, তারা জেলখানাতে গিয়ে রাজার মতো ছিলেন এবং জেলের মধ্যে তাদের বিয়ে শাদী হয়েছে, গার্লফ্রেন্ড গিয়েছে, তারা মদ পেয়েছে, গাঁজা পেয়েছে, সেরাটান সোনার গায়ের খাবার পেয়েছে, আবার রাজা হলে সেখান থেকে বের হয়ে এসে আবার মন্ত্রী এমপি হয়েছে। নাম ধরে ধরে বলতে পারবো। অনেক ব্যবসায়ী, অনেক তাবেদার, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ, আন্ডারওয়ার্ল্ডের ডন একইভাবে জেলখানাতে থেকেছে, দুবাইতে থেকেছে, মালয়েশিয়াতে থেকেছে, নেপালে থেকেছে, ডাজ নট ম্যাটার। তারা যেখানেই থেকেছেন সেখানে থেকে কেবলই মাত্র টাকার জোরে তারা সব কিছু ভোগ করেছেন। তো কাজেই যারা দুর্নীতিবাজ, তারা মনে করে দল নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, দলের চিন্তা দলের লোকজন করুক, আমরা আমাদের টেম্পো স্ট্যান্ডের চিন্তা ভাবনা করি। তো এইভাবে সবাই বলার চেষ্টা করছেন আমরা বেশ আছি। আর জামাত, তারা মনে করছেন যে এটা তাদের একটা ঐতিহাসিক সময়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর থাকতেন, আল্লাহ যদি তাকে হায়াতে তৈয়বা দান করতেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে জামাতের চাইতে আর খুশি কেউ হতো না। অন্যদিকে এনসিপি 50-50, তারা চিন্তা করছেন যে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ এখানে সব মাখন খাচ্ছে, দুধের সর খাচ্ছে, আর আমরা রাস্তায় রাস্তায় গালাগালি খাচ্ছি, পান থেকে চুন খসলে লোকজন আমাদেরকে বকাঝকা দিচ্ছে, এটা কি ধরনের কথা? এটা স্মরণ করে তারা চিন্তা করছেন যে না, আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে, তারপরে নির্বাচনে জয়লাভ করতে হবে। কিন্তু বাস্তবতা তারা এই গত 14 মাসে যেটা বুঝে গেছেন
সেটি হলো বিএনপি যদি ছাড় না দেয়, বিএনপি যদি তাদেরকে আসন না দেয়, তাহলে একটি আসন থেকে জয়লাভ করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। তো সেদিক বিবেচনায় তারা দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক রাখাটাকে নিজেদের জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো তারা মনে করছেন। অন্যদিকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে নানা রকম দ্বিধা এবং সংকট রয়েছে। আর এই সংকটের মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছেন, নিরীহ ভোটার, নেতাকর্মী নয়, তারা অনেকটা আল্লাহর মালে পরিণত হয়েছেন। দলের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা, কিংবা যে সকল এলাকাতে পাতি নেতা আছেন, পালাননি কিন্তু বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন, কোনো মতে বেঁচে আছেন, তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায়, তারা বলে যে একটু রাখো, একটু চুপ করে থাকো, দেখো না নিঃশ্বাস নিতে পারছি না, আমার নিজেরই 6 ধারের 9 ধার নেই, তোমাদেরকে কি করব। তো এইভাবে যারা ভোটার, সাধারণ ভোটার, তারা দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। এবং একথা সত্য যে বিএনপির লোক বা জামাতের লোক, এমনকি এনসিপির যারা লোক, এরকম ওই অসহায় আওয়ামী লীগের যারা সকল ভোটার রয়েছে, তাদেরকে একটু হাত বুলালে, কথাবার্তা বলে তারা কিন্তু সেই দিকে চলে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই, তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছে, দিনে একজনকে কথা দিচ্ছে, কিন্তু মিছিলে যাওয়ার মতো, প্রকাশ্যে সমর্থন করার মতো, বা তারা যদি বলবে যে আমরা আওয়ামী লীগ করে আমরা ভোট কেন্দ্রে যাব না, আমরা আমাদের নেত্রীর কথা মতো, যাকে বলা হয়, আমরা ভোট দেব না, কথা বলার মতো আওয়ামী লীগের কোনো ভোটার বাংলাদেশে নেই। তারা বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি ভোট হয়, কেবলই মাত্র যদি বিএনপির লোক না যায়, জামাতের লোকও না যায়, এনসিপির লোকও না যায়, কিন্তু আওয়ামী লীগের অনেক ভোটার এবং হিন্দু ভোটার বিশেষত, তারা সবার আগে, মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবে। তারা হয়তো ভোটটা পচিয়ে ফেলবে, নেগেটিভ ভোট দেবে, বা এমনভাবে সিল মারবে যেন ভোটটা কাউন্ট না হয়, কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবে, দেখাবে যে আমরা মানে ভোট দিতে এসেছি। এবং এটা মানে রাজনৈতিক দলকে যে বিপদে ফেলবে, এর কারণ হলো এই যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি। কিন্তু দিন শেষে দেখা গেল যে ভোটার উপস্থিত হয়েছে 5,000, ভোট পড়েছে 500 কাউন্ট করার মতো। বাকি ভিতরে গিয়ে শুধু ব্যালট ছিঁড়ে ফেলেছে, নষ্ট করেছে, বা সিল দেয় নাই, এরকমভাবে ব্যালট ভরে দিয়েছে। এরকম চালাকি আগামীতে হবে, এটা নিশ্চিত। তো যেটা বললাম যে এখন আওয়ামী লীগের যে প্রার্থী, তারা তো মাঠে আসতেছে না, আসবে না, বা ভোট হবে না, এটি এখন ধরে নেওয়া হয়েছে। কাজেই আওয়ামী লীগের ভোটাররা এখন আল্লাহর মাল, গনিমতের মাল আমি বললাম না, গনিমতের মাল যদি বলি, তাহলে বিজয়ী পক্ষ যে মাল সামানার উপরে মালিকানা লাভ করে, সেটাকে গনিমতের মাল বলা হয়। তো আসলে এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে কোনো একক বিজয়ী পক্ষ নিজেদেরকে ক্ষমতার মসনদে বসাতে পারেনি। বিএনপি বলছে আমরাই মাস্টার মাইন্ড, জামাত বলছে আমরা মাস্টার মাইন্ড, এনসিপি বলছে আমরা মাস্টার মাইন্ড, সাধারণ পাবলিক বলছে তোমরা কেউ মাস্টার মাইন্ড নও, আমরা সাধারণ জনগণ মূলত আমরা রাস্তায় নেমে এসেছিলাম, এই জন্যই এই বিপ্লব হয়েছে। তো এই জন্য আসলে গনিমতের মাল হিসেবে আওয়ামী লীগের সব কিছু নিজেদের কবজায় নেওয়ার মতো শক্তি বা সামর্থ্য এখন কোনো একক দলের নেই। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে অসহায়, দুর্বল, আল্লাহর মাল ভেবে তাদেরকে যেভাবে পারা যায় ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, হুমকি দিয়ে, কিংবা ক্ষেত্র বিশেষে কনভিন্স করে নিজেদের দলে আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা সকল রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে। এবং এখানে কোনো রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে নেই। আপনি ইদানিং দেখবেন যে বিএনপির অনেক প্রার্থী, এমপি প্রার্থী, তাদের এই বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তারা সভা মঞ্চে বলছে যে আগে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে দেখলেই তোমরা মারতে, বা আওয়ামী লীগ ধরো, সকাল বিকেল আওয়ামী লীগ ধরো আর পিটুনি দাও, মারধর করো, এটা এখন আর হবে না। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, আমাদেরকে ভোট করতে হবে, ভোট পেতে হবে, কাজেই আওয়ামী লীগের সঙ্গে আর এখন থেকে সেই শত্রুতা করা যাবে না। তো এই যে কয়েকজন নেতা বলেছেন, তারা খুব নামকরা নেতা, কিন্তু এর বাইরে যারা অতটা নামকরা না, তারাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কনভিন্স করার জন্য তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। তো এই যে তাদের যে চেষ্টা, এই যে তদবির, এটা আসলে কতটা বাস্তব হবে। আমাদের দেশের যে ভোটের ময়দান,
সেই ভোটের ময়দানে এবার কিভাবে ভোটাররা কাজ করবে এটা বলা যাচ্ছে না। কারণটা হলো 2014 থেকে 2025 তিনটি নির্বাচনে আসলে জনগণ ভোট দিতে পারেনি। ফলে এই যে একটি অনিচ্ছুক বা ভোট সম্পর্কে যাদের একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে, তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যদি মনে করে যে এই লাউ সেই কদু, ভোট দিয়ে হবে কি, এবারও তো আগেরবার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপিকে বাদ দিয়ে, এবার বিএনপি নির্বাচন করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, ফলে তারাই খাক, আমরা আর যাব না। আমরা তো গত 3 বছর ভোট দিইনি, তাতে কি হয়েছে? আমাদের তো শরীরের চামড়া উঠে যায়নি। এভাবে একটা ঘটনা ঘটতে পারে। আবার দেখা গেল যে তিনটি ভোট না দিতে পারার কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে পারে, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে আসতে পারে, যেটা সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তৃতীয় যেটি আছে সেটি হলো মহিলা এবং নতুন ভোটার যাদের বয়স 30-এর নিচে। এই দুটো সম্প্রদায়ের মধ্যে মানে তরুণ ভোটার, নারী হোক পুরুষ হোক, ভীষণ রকম কিউরিসিটি থাকে, উদ্দীপনা থাকে, উৎসাহ থাকে, জানার একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে। মহিলাদের মধ্যে একই অবস্থা, 80 বছরের বুড়ি হয়ে গেছে, কিন্তু তারও কতগুলো আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর সেই বৈশিষ্ট্য হলো কৌতূহল। তো কাজেই যখন ভোট হবে, পুরুষরা যাবে না, কিন্তু নারীদেরকে ফেরানো যাবে না, আর তরুণ ভোটারদেরকেও ফেরানো যাবে না, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবে। এটা হলো স্বাভাবিক, তাদের কৌতূহল বেশি, তারা কৌতূহল প্রদর্শন করার জন্য সেখানে যাবে। এখন সেই ভোটগুলো কিভাবে পড়ে, কারা সেটা নিতে পারে, বা এই ভোটগুলো কোন দলের পক্ষে যায়, সেটাও কিন্তু পুরো ভোটের রাজনীতিকে এলোমেলো করে দিতে পারে। তো এই যে এত সব অনিশ্চয়তা এবং একই সঙ্গে অনেকগুলো সম্ভাবনা, মানে সম্ভাবনা এবং অনিশ্চয়তা, তো সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও ঠিক কীভাবে যে কাজ করবে এটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন, অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না? এই শক্তি সামর্থ্য আসবে, এটা কিন্তু একেবারে বাদ দেওয়া যাচ্ছে না, যেটা হবে না। এর কারণ হলো যে আজ থেকে 14 মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে। তো কাজেই ভোটারদের একটা আত্মাভিমান হতে পারে আওয়ামী ভোটারদের, তো সেটা ভোটের ময়দানে কিভাবে কাজ করবে সেটা দেখার বিষয়। দ্বিতীয়ত হলো যে চারিদিকে যখন মিছিল হয়, মিটিং হয়, এখন ভোট দেওয়ার জন্য, মিছিল করার জন্য, মিছিলে যাওয়ার জন্য, মিছিলে দেখার জন্য আমাদের গ্রাম বাংলার মানুষ মুখিয়ে থাকে। আমি যেমন এবছর ইলেকশন করব না, এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, গত 1 বছর ধরে আমি বলছি। তারপরেও সব দলের যারা লোকজন রয়েছে তারা পাগলের মতো ফোন করছেন, আপনাকে আসতে হবে, আপনি কোনো দল না, দরকার নেই, আপনি স্বতন্ত্র আসেন, আমরা আছি আপনার সঙ্গে, মানে পাগল বানিয়ে ফেলছে। তো আমি এই যে দেখলাম যে মানুষের মধ্যে, এবং এটা বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন, তারা এই যে ভোট হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারবে না, তাদের পছন্দের মানুষ নেই। তো যেহেতু আমি একসময় আওয়ামী লীগ করতাম, এই জন্য আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার যারা আছে, আমি তো বরিশাল বিভাগের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়ে এমপি হয়েছিলাম। তো এই কারণে আওয়ামী লীগের অনেক মানুষ রয়েছে, ডেডিকেটেড আওয়ামী লীগ, যারা মনে প্রাণে মনে করে যে রনি সাহেবকে একটা ভোট দেওয়া যেতে পারে, আমাদের যেহেতু দলে ছিল, স্বতন্ত্র গেলে তাকে ভোট দেওয়া যেতে পারে। এই জন্য পাগল বানিয়ে ফেলছে আমাকে, আমার স্ত্রীকে, আমার মানে ছেলে মেয়ে থেকে শুরু করে আমার ভাই ব্রাদার, আমার মা, মানে পরিবারে যারা আছে, যাদের সঙ্গে ভোটারদের সম্পর্ক আছে, সবাই যে না, ওনাকে একটু আসতে বলেন বা আপনি আসেন, এই একটা কনভিন্স। এই সব কিছুর মূলই হলো ভোট সম্পর্কে তাদের উৎসাহ এবং উদ্দীপনা। তো সেই যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটাও কিভাবে কাজ করে এখনও বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদেরকে আল্লাহর মাল মনে করে যে যার মতো করে তাদেরকে কেনার চেষ্টা করছে, বাগে রাখার চেষ্টা করছে, পক্ষে রাখার চেষ্টা করছে, এবং তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যা কিনা নির্বাচনের মাঠে এটা ভিন্ন আমেজ তৈরি করে ফেলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।